ঠাকুরের স্নানযাত্রার দিনে সৌরভকে টার্গেট করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শীতল এসেছে কর্ণ চ্যাটার্জির কাছে আর বলতে থাকে সবাই যে সন্দেহটা করছে সেটাই ঠিক, আর সবাই যে বলছে পরশুরাম জীবিত। আপনি বিশ্বাস করছেন না আমি জানি, কিন্তু এটাই ফ্যাক্ট যে পরশুরাম এখনো জীবিত। এ কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি আর বলতে থাকে কি বলছো এসব তুমি? তখনই শীতল বলে হ্যাঁ, এই ভুলটা হয়তো বা আমারই, কারণ ভালোবাসি তো, ভালোবাসার কাছে অন্ধ হয়ে বাঁচিয়েছিলাম, নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচিয়েছিলাম, কিন্তু ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ও অনেকটাই অকৃতজ্ঞ। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি রেগে যায় আর বলতে থাকে শীতল, তুমি এটা কি করে করতে পারো? তুমি তো জানো পরশুরাম পরশুরাম কোন ধরনের মানুষ। ও কিছুতেই কিছুতেই অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। তারপরেও তুমি কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচিয়েছিলে? ওকে তো আমরা এত কষ্ট করে মেরেছিলাম, তুমি তো জানো ওকে সহজে মারা যায় না। তারপরেও আমরা কতটা প্ল্যান করে ওকে শেষ করেছিলাম, কিন্তু তুমি তুমি এটা কি করে করতে পারো? তখনই শীতল বলে আমি এখন চাইছি যে আপনারা যে করে হোক পরশুরামকে মেরে ফেলুন। ওর ওর হয়তো বা লাশ, আর তা না হলে ওকে জীবিত, যে দুটোর একটা। আর একটা শর্ত আছে, আমার ব্যাংক ট্রান্সফার লাগবে 1 কোটি টাকা, দিয়ে আমাকে দিয়ে দিন, আমি সমস্ত কিছু সামলে নেব। এছাড়া আমার আর করার কিছুই নেই। এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে ঠিক আছে। এরপরে বাবিনকে ফোন করে বলতে থাকে স্নান যাত্রার দিনে পরশুরাম আবার মৃত হবে, ওকে ওকে মেরে প্রমাণ করব যে জীবিত ছিল ও, আর ও এখন সত্যি সত্যি মরেছে। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় বাবিন। বাবিন বলতে থাকে কি বলছেন এসব? ওকে তো মেরে ফেলা হয়েছিল, ও তো মরে গেছে, তবে কি করে বেঁচে থাকতে পারে? তখনই এ কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ, ও বেঁচে আছে, ও এখনো জীবিত, তাই তো আমি তোমাকে ফোন করেছি, তাই তো এখনো জীবিত আছে। এরপরে দেখা যাবে বলে ফোনটা কেটে দেয়। এদিকে এদিকে তটিনী শিবপ্রসাদকে বলে আমার কেমন যেন মনে হচ্ছে শীতলের মাঝখানে কিছু একটা করবে, ও কিছু একটা প্ল্যান করে আমাদের সবাইকে ফাঁসাতে চাইবে। এর কথা শুনে পরশুরাম বলে চিন্তা করো না তটিনী, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। শীতল শীতল কিচ্ছু করতে পারবে না, আমি জানি শীতল করার চেষ্টা অবশ্যই করবে। ও ও যখন আমাকে পাবে না, তবে ও তোমাকেও আমার হতে দেবে না। ও কিছুতেই আমাকে ছাড়তে চায় না, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি বুঝতে পারি, কিন্তু কিন্তু এটাও তো সত্যি যে আমি আমি তোমাকে ভালোবাসি, একমাত্র তোমার প্রতি আমি আসক্ত। আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে আমার জীবনে আমি ভাবতেও পারি না। তখন এ কথা শুনে তটিনী বলে আচ্ছা, শীতল তোমাকে এত ভালোবাসে, তারপরেও কেন বিয়ের এতটা বছর হয়ে গেছে এখনো তুমি আমার প্রতি এতটা এতটা দুর্বল? তখনই পরশুরাম বলে ভালোবাসি যে, তোমাকে আমি প্রচন্ড ভালোবাসি তটিনী, তোমাকে ভালোবেসে নিজের জীবনে সারাটা জীবন আগলে রাখতে চায়। আমি জানি শীতল আমাকে ভালোবাসে, ওর ভালোবাসাটা একদম লয়াল, কিন্তু কিন্তু এটা তো সত্যি যে আমি ওকে ভালোবাসি না। একতরফা কি ভালোবাসা যায় বলো? আমি ওকে অবশ্যই ভালোবাসি, কিন্তু কিন্তু ও কিছুতেই বুঝতে পারে না যে ও যেটা চায় সেটা কখনোই সম্ভব না, কখনোই এটা হতে পারে না, কখনোই ওর আর আমার সঙ্গে একসঙ্গে জেমমিশ খায় না। এ কথা শুনে দেখা যাবে তখন তটিনী বলে তবে এখন কি করবে? শীতল যদি খেলাটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, ও যদি অন্যদিকে খেলাটা ঘুরিয়ে দেয়, তবে তবে তো তোমার মৃত্যু হবে। তখন এ কথা শুনে পরশুরাম বলে আমি জানি ও অবশ্যই কর্ণ চ্যাটার্জিকে সমস্ত কিছু বলে দেবে, আর আমাকে মারার জন্য ও সুপারিও দেবে। এ কথা শুনে অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলে তবে কি করবে? এভাবে যদি চলতে থাকে তবে তো কোনোভাবেই সম্ভব হবে না, তাই না? আমরা আমরা যে খেলাটা খেলতে চাইছি সে খেলাটা তো তুমি খেলতে পারবে না, খেলাটা তো তুমি খেলার আগে হেরে যাবে। এ কথা শুনে তখন পরশুরাম বলে চিন্তা করো না তটিনী, সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে, একদম একদম ঠিকঠাক হয়ে যাবে, কোনো সমস্যা হওয়ার কথাই নয়, কোনো সমস্যা হবে না। এরপরে বলরাম বলে আমার বিশ্বাস পরশুরাম সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। ওই শীতলকে ও কিছুতেই সমস্ত কিছু একদম শেষ করে দিতে দেবে না, ও কিছুতেই সবকিছু শেষ করতে পারবে না, ওকে আমরা সেই সুযোগই দেব না। এ কথা শুনে দেখা যাবে তটিনী বলে আপনারা প্লিজ কিছু একটা ভেবেচিন্তে কাজ করবেন, এভাবে এভাবে ওকে ছেড়ে দেওয়া চলে না। ও যদি কোনোভাবে শত্রুপক্ষের কাছে সমস্ত কথা বলে দেয় তবে তো ঝামেলায় পড়ে যাব। এদিকে এদিকে শীতল কর্ণ চ্যাটার্জিকে বলে যে আমি কিন্তু আপনার কাছে সমস্ত কথা বললাম, আর আমার আমার যে যে কথাগুলো আপনি কিন্তু সমস্ত কিছু মানতে চেয়েছেন, আমি তাই যাচ্ছি। এ কথা শুনে
এ কথা শুনে দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো শীতল, সমস্ত কিছু হয়ে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি তোমাকে 1 কোটি টাকা ব্যাংক ট্রান্সফারও করে দেব, আর আর ওই তটিনী গাঙ্গুলিকেও বুঝিয়ে দেব যে ও যেটা করতে চাইছে সেটা কখনো সম্ভব না, কিছুতেই সম্ভব হতে পারে না। এরপরে দেখা যাবে এদিকে এদিকে বাড়িতে, মুখার্জি বাড়িতে সবাই মিলে হই হুল্লোড় করছে, সবাই মিলে বলছে কি করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা যায়, সমস্ত সমস্ত কিছু 56 ভোগে থেকে শুরু করে ঠাকুরের স্নান যাত্রা সমস্ত কিছুতে টটিনি থাকবে, টটিনিকে থাকতেই হবে। এ কথা শুনে দেখা যাবে দীপালি বলে, অবশ্যই অবশ্যই তটিনী থাকবে, তটিনীকে তো থাকতেই হবে তাই না? তটিনী যদি এই স্নান যাত্রায় না থাকে তবে কি করে হবে? ও তো এবারেরই মেয়ে, ওকেও তো আমরা নেমন্তন্ন করেছি, আর ওরও তো এসব কিছুতে থাকার অধিকার আছে। ও যদি না থাকে তবে আমিও থাকবো না। আমি ডিসিশন নিয়েছি যে সমস্ত অনুষ্ঠানে তটিনীকে থাকতেই হবে। আমার মেয়েকে যদি এখানে না ডাকা হয়, ওইখানে যদি না থাকতে দেওয়া হয়, তবে আমিও ডিসিশন নিয়েছি, আমিও কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করব না। তখন এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলতে থাকে, তুমি চিন্তা করো না মামুনি, সমস্ত কিছু ঠিকঠাক ভাবেই হবে, তটিনী আসবে, তটিনী কথা দিয়েছে, তটিনী অবশ্যই আসবে। তখনই চিপর্ণা বলে ওঠে, হ্যাঁ, এটাই তো তোমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে দিদি, তুমি সবকিছুতেই তটিনীকে টানছো, তুমি তো জানো তটিনীকে নিয়ে আমাদের ফ্যামিলির কেউ ভাবতে চায় না, তবে তুমি কেন সবসময় তটিনী তটিনী করো বলো তো? তখন এই কথা শুনে দেখা যাবে ভূমিকা বলে, এ ধারণা শুধুমাত্র আপনার, এ ধারণাটা আপনার ভুল, কারণ কারণ সবাই চায় তটিনী তটিনী এখানে আসুক, তটিনী এখানে এসে ঠাকুরের স্নান যাত্রায় অংশগ্রহণ করুক, সবাই এটাই চায়। আমরা অবশ্যই এটাই চাই। কারণ আপনি কি চান সেটা পুরোটাই ব্যক্তিগত আপনার ব্যাপার, এখানে আমাদের কোনো কিছু করার নেই। এ কথা শুনে দেখা যাবে তখন ত্রিপর্ণা বলে, তুমি সবসময় বেশি কথা বলো ভূমিকা, তোমার কথাগুলো সত্যি জাস্ট নেওয়ার মতো নয়, তোমার কথাগুলো শুনলে কেমন যেন রাগ হয় আমার। তখন এ কথা শুনে ভূমিকা বলে, আপনার রাগ হলে আমার কিচ্ছু করার নেই, আপনার রাগ আপনার কাছে রাখলেই আমি খুশি হতাম। এরপরেই দেখা যাবে তখনই নন্দিনী বলে, এখানে তোমরা নিজেদের মধ্যে কোনো ঝামেলা করো না প্লিজ, নিজেদের মধ্যে ঝামেলা করে কিছু 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 এখানে প্রমাণ করা যাবে না। এভাবে তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করে কেনই বা অযথা সময় নষ্ট করছো বলো তো? অনেক তো কাজ পড়ে আছে, আমাদের 56 ভোগ রান্না করতে হবে, আরো অনেক কিছু, সেগুলো তো করতে হবে। নিজেদের মধ্যে তর্কাতর্কি করে কি রকম করে আমরা সমস্ত কিছু আয়োজন করব, আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা সবসময় প্রতিনিয়ত নিজেরা নিজেদের মধ্যে তর্ক করছো, নিজেদের মধ্যে তর্কে বিতর্কে জড়িয়ে যাচ্ছ, এটা হলে সত্যি আমরা আমরা আর কোনো কিছু করতে পারবো না। এরপরে দেখা যাবে এদিকে তটিনী পরশুরামকে বলে, তুমি তুমি কি ভেবেছো সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হবে তো? তখনই পরশুরাম বলে, একদম তটিনী, চিন্তা করো না। এরপরে দেখা যাবে তটিনী পরশুরামের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসে। এরপরে পরশুরাম বলে, স্নানযাত্রায় আজকে সৌরভের একটা একটা হেস্তনেস্ত করেই ছাড়বো, ওকে আমি কিছুতেই ছাড়বো না। আজকে আমার টার্গেট হচ্ছে সৌরভ। এ কথা শুনে তটিনী বলে, সাবধানে, কারণ ও তো একজন প্রশিক্ষণপ্রাপ্ত অফিসার, তাই বলছি একটু সাবধানে সাবধানে তুমি কাজটা করো, কোনোভাবে যেন ওরা কেউ বুঝতে না পারে, আর সৌরভ যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে। তখনই বলরাম বলে, বৌদি, এই বলরাম থাকতে পরশুরামের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বলরাম আছে তো, বলরাম যতক্ষণ পরশুরামের সঙ্গে আছে ততক্ষণ বলরাম নিজের জীবন দিয়ে হলেও পরশুরামের জীবন বাঁচাবে, চিন্তা করবেন না। আমার তো কোনো পিছুটান নেই, ওর তো সংসার আছে, ওয়াইফ আছে, বাচ্চা কাচ্চা সব আছে, ওর পিছুটান আছে, কিন্তু আমার তো কোনো পিছুটান নেই। আমার জীবনে তো কেউ নেই, আমার মা নেই, বাবা নেই, আমার ওয়াইফ নেই, আমার কোনো বাচ্চা কাচ্চা নেই, তবে তো আমার তো কোনো পিছুটান থাকতে পারে না। আমার তো এই পৃথিবীতে কেউ নেই, শুধুমাত্র আমি একা। আমি যদি মরে যাই কারো কিছু যায় আসবে না। তখনই পরশুরাম বলরামকে জড়িয়ে বলতে থাকে, পাগলের মতো কথা বলবি না, কারো কিছু যায় আসুক বা না আসুক, এই ছেলেটার খুব বেশি যায় আসবে। আমি তোকে নিজের নিজের বন্ধু নয়, নিজের ভাইয়ের মতো ভাবি। তোর কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, আমি নিজেও একদম শেষ হয়ে যাব। এরপরে দেখা যাবে তখন এ কথা শুনে বলরাম বলে, এসব বাড়াবাড়ি করবি না, একদম পাগলামো কথা বলবি না, বুঝতে পেরেছিস? তখনই পরশুরাম বলে, হ্যাঁ, আমি একদম ঠিক কথা বলেছি। এরপরেই তটিনীকে পরশুরাম বলে, তুমি ঠিক সে যেভাবে স্নান যাত্রায় অংশগ্রহণ করে ঠিক সেভাবে স্নান যাত্রায় অংশগ্রহণ করবে। আর আমি এই সুযোগে, সৌরভ, আমি জানি আমাকে মারার জন্য ওখানে ও আসবে, এই সুযোগে আমি ওকে ওকে অন্যদিকে নিয়ে যাব, আর ওকে সেখানে
যেখানেই সেখানেই শেষ করব। এরপরে দেখা যাবে তখন তটিনী বলে, ঠিক আছে, আমি আমি চাইবো তুমি যাতে তোমার গন্তব্যে পৌঁছাতে পারো। এরপরে দেখা যাবে তটিনী মুখার্জি বাড়িতে চলে আসে। তটিনীকে দেখে খুশি হয়ে যায় দীপালি ও নন্দিনী। নন্দিনী বলতে থাকে, এসেছিস বোন? তখনই তটিনী বলে, হ্যাঁ, স্নান যাত্রায় আমার মা আমাকে নেমন্তন্ন করেছে, আর আমি আসবো না? আমি তো জানি আমাদের বাড়িতে কত বড় করে 56 ভোগের আয়োজন করা হয়, তাই তো আমি চলে আসলাম। লোভ আর সামলাতে পারলাম না। সত্যি রান্না বান্না করতে ভালোই লাগে আমার। এ কথা শুনে তখন নন্দিনী আর দীপালি দুজনেই হাসতে থাকে। এরপরে দীপালি বলে, চিন্তা করিস না, চিন্তা করিস না মা, তুই সমস্ত কিছুতে অংশগ্রহণ করবি, যে যাই বলুক না কেন কারো কথায় কোনো কান না দেওয়াই ভালো। এরপরে দেখা যাবে তটিনী বলে, মা তুমি কাউকে কিছু বলনি তো? তখনই দীপালি বলে, না রে, আমি কাউকে কিচ্ছু বলিনি। এ কথা শুনে নন্দিনী বলে, তোমরা কিসের কথা বলছো? আমি সত্যি বুঝতে পারছি না তোমরা আসলে কি বলতে চাইছো। তখনই দীপালি কথা ঘুরিয়ে বলে, সেরকম কিছু না রে, তুই বুঝবি না। আসলে আমাদের মামির মাঝখানে কিছু সিক্রেট আছে, তো সেগুলো নিয়ে কথা বলছিলাম, একদম ভাবিস না। তখন এই কথা শুনে নন্দিনী বলে, তোমাদের মামির ব্যাপার স্যাপার সত্যি আমি বুঝি না, কখন যে কি করো না তোমরা। এরপরে তটিনী নন্দিনী ও দীপালি দুজনকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোরা যে আজকে আমাকে এখানে ডাকবি সত্যি আমার জানা ছিল না, আমি অনেক অনেক খুশি হয়েছি। এ কথা শুনে দেখা যাবে তখন তখন নন্দিনী তটিনীর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, বোন তুই চিন্তা করিস না, তোকে যে করে হোক আমি বাঁচিয়ে নেব, তোকে বাঁচতে হবে, তোকে কিছুতেই কিছুতেই আমি জেল খাটতে দেব না। এরপরে দেখা যাবে এদিকে পরশুরাম সৌরভকে দেখে ফেলে। পরশুরাম ইশারা দিলে তখনই তখনই টোপ ফেলে। এরপরে দেখা যাবে সৌরভ টোপে পা দিয়ে পরশুরামের পিছু ছুটতে থাকে। এরপরে পরশুরাম একটি নির্জন জায়গায় এনে শিব সৌরভের মাথায় রিভলভার ধরে বলতে থাকে, আজকে তুই শেষ, তুই আমাকে 3-3টে গুলি বিদ্ধ করেছিলি, আমার পিঠে 3-3টে গুলি বিদ্ধ করে দিয়েছিলি, আজকে তো তোকে একটা মাত্র গুলি খেতেই হবে, তা না হলে তো কোনোভাবেই তোর বাঁচার উপায় নেই, তাই না? তখন এই কথা শুনে দেখা যাবে সৌরভ বলে, আমি বুঝতে পারছি না যে তুই তুই এখানে কি করে এলি, তোকে যেভাবে মারা হয়েছিল এরপরেও তোর পক্ষে বাঁচা যে সম্ভব এটা আমার সত্যি জানা ছিল না। সত্যি কই মাছের জান বলতে হবে, তোর যে এতটা এতটা বাঁচার বাঁচার ইচ্ছে শক্তি, সত্যি আমি ভাবতে পারছি না। তখন এই কথা শুনে দেখা যাবে তুই যে আবার বেঁচে যাবি সেটা সত্যি আমার কল্পনাও ছিল না। তখন এ কথা শুনে সৌরভকে পরশুরাম বলে, আমাদের আমাদের মারা এতটাও সহজ নয়, আমি হচ্ছি কমন ম্যান পরশুরাম, আমার জীবনটা কেড়ে নিবি, আর সেই স্বার্থ তোর এতদিনেও হয়ে ওঠেনি, তোর এতটা এতটা সাহস হয়নি যে তুই আমাকে মারবি। তখন এ কথা শুনে দেখা যাবে সৌরভ বলে, কিন্তু আজকে তোকে আর কেউ বাঁচাতে পারবে না, আজকে তোকে মরতে হবে। ঠিক তখনই আড়াল থেকে বলরাম ও তটিনী বেরিয়ে আসে। তখনই বলরাম বলে, আজকে তো তোকে মরতে হবে সৌরভ, আজকে তুই মরবি, পরশুরাম নয়। পরশুরামকে মারার অনেক চেষ্টা করেছিস, মারতে পেরেছিস, পারিসনি, কিন্তু আমরা চাইলে এক্ষুনি তোকে শেষ করে দিতে পারি, তোকে এখানেই মেরে দিতে পারি, কিন্তু কিন্তু তোর মতো তো আর আমরা নিষ্ঠুর নই, তাই না? যতই হোক আমরা তো কলিগ, তাই না? তখনই দেখা যাবে সৌরভ বলে, তবে কি করবি আমার সঙ্গে তোরা? তখনই পরশুরাম বলরামকে বলে, ওকে ওকে একটা জায়গায় বন্দি করে রাখতে হবে, ওকে হাত পা বেঁধে মুখ বেঁধে সেখানেই ফেলে রাখ, ঠিক যেভাবে বিজনকে ফেলে রাখা হয়েছে। এ কথা শুনে অবাক হয়ে যায় সৌরভ। সৌরভ বলতে থাকে, কি বলছিস এসব? বিজনকে মানে বিজিতকে তোরা তুলে নিয়ে গিয়েছিস? তখনই পরশুরাম বলে, হ্যাঁ, আমি ছাড়া কেই বা তুলে নিয়ে যাবে, আমার সঙ্গে তো বিজনের শত্রুতা, তাই না? ও আমার বোনকে মেরেছে, আয়ুষী জীবনটা নষ্ট করেছে। তখনই সৌরভ হাসতে থাকে আর বলতে থাকে, আয়ুষী সবটা জানে, ও যদি তোকে তোকে এতটাই শ্রদ্ধা করতো তবে অবশ্যই ও সবার সামনে সবটা বলে দিত, কিন্তু ও বলেনি। ও ও তটিনীর দিকে ব্লেম করেছে। তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে তটিনী বলে, আমার বোন আমাকে সবটা আগে থেকেই বলে দিয়েছে, সেটা সেটা তোমরা জানো না। ওকে আমি ঘরের মধ্যে নিয়ে গিয়েছিলাম, ও আমাকে নিজের বেডরুমে নিয়ে গিয়ে সমস্ত কথা খুলে বলেছে, সমস্ত কিছু বলেছে, যে ওর সঙ্গে কি কি ঘটেছে, বিজিত ওর সঙ্গে কি কি করেছে, আর সেদিন আমি নয় তুই ওকে শুট করেছিলি। তখনই সৌরভ বলে, একদম মুখ সামলে কথা বলুন, আপনি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারেন না, আপনার কোনো রাইট নেই। তখন এই কথা শুনে তটিনী বলে, তো আপনার সঙ্গে কিভাবে কথা বলবো মিস্টার? আপনি যে যে নোংরা ছিন্ন ভাষায় আমার সঙ্গে কথা বলেছেন, এরপরেও যে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দিয়েছি এটাই তো অনেক। এরপরে পরশুরাম সৌরভকে থাপ্পড় মেরে বলতে থাকে, তোর এত বড় সাহস, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই আমার ওয়াইফের মাথায় রিভলভার ধরে ওকে যা তা বলে বকা দিয়েছিস, এরপরেও যে তোকে আমি এখানে টলারেট করছি এটাই তো অনেক। তুই বুঝতে পারছিস তুই কি অন্যায় করেছিস? তখন এই কথা শুনে সৌরভ বলে, আমি বুঝতে পারছি না পরশুরাম, তুই কেন এরকম করে আমাকে জেরা করছিস, আমাকে ছেড়ে দে,
আমাকে ছেড়ে দে বলছি, তুই জানিস না কি হতে পারে। মহিতোষ মজুমদার যদি একবার জানতে পারে তোর কত বড় ক্ষতি করতে পারে তুই জানিস না।